আসসালামু আলাইকুম এভরিওয়ান। বড়লোক স্বামী গল্পের 2 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। তিশা আর এই গন্ধের ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে প্রেম জিজ্ঞাসার দৃষ্টিতে তার দিকে তাকাতেই বলল, মানে আমি পুতুরের মধ্যে পড়ে গিয়েছিলাম। না হওয়া সতীনের জামাই ফারাজ এলহার কাছে একটা কল দেয়। কল দিয়েই কি বলবো, আমার ভাইয়া ওরফে সায়া, জানেন ভার্সিটির সিনিয়র প্রেম নাপডিম ওই ছেলেটা দিল আমায় খাইয়া। তিশা পারলে ব্রেন থেকে এই স্মৃতিগুলো ডিলিট দিত। ভার্সিটির প্রথম দিনটাই এমন জঘন্য হওয়া যায়, খুব কি প্রয়োজন ছিল? ওই ব্যাটা প্রেমিক ইঁদুর মারার ওষুধ খাইয়ে দিতে ইচ্ছা করছে তিশার। দুনিয়ার কোনো হ্যান্ডসাম ছেলে কি নেই তৃষাকে এই হাইপেট কলার থেকে বাঁচানোর জন্য? তবে একটু শান্তি তো লাগবে না? ওই প্রেমের হওয়া যে কিস করা তিশার, মানে তার বাইকের, সকালে যেই বাইকটা তাকে মুজুল ফেলেছিল, ওই বাইকের নাম্বারটা কেবল পিছ থেকে এক ঝলকো দেখেছিল। ওই কলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তিশাকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা, একেবারে বুড়িগঙ্গা কালো পচা জলে ডুবিয়ে রোদে শুকাতে ইচ্ছা করছে তিশার। সে চিনে তিশাকে, অসভ্য লোক, সুন্দরী মেয়ের সঙ্গে প্রেম করতে। তবে ওই মগা কি জানে না? তবে ভাব দেখায় শাহরুখ খান, আচরণ নায়ক বকাকের মতো। তিশার কাজে বাড়ি ছোট মেয়ে। চট্টগ্রামের শান্তিবাগ শ্যামলী আবাসিক এলাকায় তাদের বাড়ি। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ছিলেন, মা গৃহিণী। মূলত মায়ের থেকে সাজগুকের স্বভাবটা পেয়েছে। জন্মের পর থেকে মাকে কখনো পরিপাটি ছাড়া দেখেনি সে। ক্ষুধার 30টা দিনই ফকফাক চোখচাক করছেন। তিশার ছোট্ট একটা বিচ্ছু ভাই আছে, নাম তৈমুর, ক্লাস 10-এ পড়ে। এই বান্দার কথা বললেও কম পড়ে যাবে। বাথরুমেও ফোন নিয়ে যায়। ফোনের সঙ্গে তার যেই সম্পর্ক, যেটা মনে হয় কালো জাদু করেও নষ্ট করা যাবে না। তিশা দূরত্ব চালাক বললেও ভুল হবে, আবার বোকা বললেও। মানে এই মেয়ে কাজের না, আবার অনেক কাজের। পড়ালেখার মধ্যে প্রখর, তবে এই মেধা খালি পড়ালেখার কাজে লাগে, বাকি সবকিছুতে 0%। ও কাজে লাগায় না। আর যদি বলা হয় রূপ, হ্যাঁ ওই একটা আছে বলেই তো মাথার মধ্যে ব্রেনটা একটু কম। না মানে ব্রেনটা আসে কিন্তু অলসতার কারণে কাজে লাগায় না। তিশার ঠোঁটের কাছে চিলতি হাসি, তিলটা তাকে আকর্ষণীয় করে। ওই সব টুল ফুল তো তার পরেই না, কিন্তু হাসলে গজদাঁতটা অবশ্যই দেখা যায়। সেই ছোটবেলা থেকেই কথা। এই ফাইভে পড়া ছেলে তার গজদাঁতের প্রশংসার পঞ্চমুখীন ছিলেন। সেই থেকে তিশা তার দাঁতের বিরাট যত্ন নেয়। বলা তো যায় না, দাঁতের নজরও তো লেগে যেতে পারে। তখন দাঁত পড়ে গেলে কিংবা পোকা ধরলে তো দেওয়াল ভেঙে সাংবাদিক এসে যদি জিজ্ঞাসা করে, আপনার টুথপেস্ট কি নুন আছে? পুরন ঢাকার গেঞ্জি অলিগলি পেরিয়ে বুড়িগঙ্গার উত্তর তীরে অবস্থিত সুরানঘাটের নির্জনতা আজ অন্যরকম। নদীর কালো ঢেউ কেবল ধূপধাপ করে উঠছে। অন্ধকারে ডুবা রাত, শুধু দূরে থাকা কাকের মতো কিছু কণ্ঠস্বর বেরিয়ে আসছে। তারপর আবার সব নিস্তব্ধ হয়ে যাচ্ছে। এই স্তব্ধতার মাঝে প্রাণ বাঁচানোর তাকে মরিয়া উঠেছে, ছুটে চলছে এক তরুণীয়। বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ। যেই হাতে মেহেদির রং এখনো পুরোপুরি উঠেনি, সেই হাতে আজ মাটি খুঁজতে বাঁচার চেষ্টা করছে। শ্বাসকষ্টে বুকে ধরফরানি, হৃদস্পন্দন যেন বেরিয়ে আসতে যাচ্ছে। তার অপরাধ কি সে জানে না। সে শুধু জানে তার পিছনে ছুটে আসা কালো হুডি আর মুখোশ পরা মানুষটা তাকে খুন করবে। মুখটাও যেত খুন নয়, নির্মতা সংহতা পাল্টে দেওয়া খুন। মেয়েটা অন্ধকার গলিতে পেরাতে না পেরাতে ধপস করে পড়ে যায় মাটিতে। হাঁটু চিরে ইটে ধারালো কোণে মাংস ঢুকে যায়। ভর্তা চেহারা নিয়ে উঠে দাঁড়ানো আগেই শুনতে পাই একটা গান। ফোনে সারা সেই গানের সঙ্গে সুর মেলাচ্ছে কেউ। মেয়েটির বুকের ভিতর ভয়ের পাথর জমে ওঠে, চোখ অন্ধকারে ঘূর্ণিত ভূত হয়। দাঁড়াতে না দাঁড়াতেই হঠাৎ ঠান্ডা এক চাকু তার গলার ভিতরে ঢুকে যায়। সোজা কণ্ঠানালী ঘুরে গট গট শব্দে রক্ত ছিটকে বেরিয়ে যায়, একেবারে লাল বন্য প্রহারের মতো। মরণের সাথে সাথে ভয় বেড়ে যায়, কারণ গানটা এখনো বাজছে। সেই মানুষটা গাইছে গলা ছেড়ে, গলা মিলিয়ে। কোনো ভুল তুমি শুনলে বলো, এই ফর্সা শ্যামলে স্বপ্নের লাল কাঁধে নিয়ে ওরা কেন চলে যায়? প্রেম আমারও, ও আমারও প্রেম। মেয়েটি ছটফট করে, গলার ভিতর থেকে ভুটা শব্দ বেরিয়ে আসে, জবাই করা পশুর মতো। মুখোশধারী পরো খুন এক দৃশ্য তাকে উপভোগ করে তার নিস্তব্ধ দেহের টানাপোড়ান। অভিশপ্ত এক হাসি ভেসে উঠে মুখোশধারীর আড়াল থেকে। ধীরে ধীরে মুখোশ খুলে ফেলে সে। চোখের উদ্যান মেশানো উত্তেজনা, ঠোঁটের প্রশান্তি বাঁকা হাসি, কিন্তু এখনো শেষ হয়নি। হঠাৎ সে এক ঝটকায় চাকুটা
গলার ভিতরে ঘুরিয়ে দিল। হুড় কেঁপে উঠল, চোখগুলো বিস্ফোরণের মতো ফেটে পড়তে চাইল, পারল না। এই রাতের আধর শোয়াই ঘাট পেরিয়ে এক নির্জন জায়গা, কেউ নেই মেয়েটাকে বাঁচানোর জন্য। মেয়েটা ছটফট করছে, তবে সেই দৃশ্য তেমন একটা উপভোগ করতে পারছে না লোকটি। এখানে কোনো থিল থিল ব্যাপার আছে নাকি? সে এক ঝটকায় গলা থেকে চাকু বের করে পর চারেরটা কপালে বসালো চোখের মনির ওপর। গলা ছিটকে একেবারে কালো মনিটা নরম হয়ে গেল, চোখগুলো নরম হয়ে গলিয়ে পড়ল, গালের ওপর ছিটকে পড়ল লাল কালো রক্তমাখা মাংসের টুকরো। মেয়েটি তৎক্ষণাৎ মৃত। মৃত্যুর কারণ জানার আগে মৃত। মরাদেহের অপর ঝুঁকিয়ে খনি হাত বাড়ালো। মেয়েটি লম্বা কালো চুলের ভিতর আঙুল চালিয়ে বলল, বাহ, চুলগুলো বেশ তো, আমার সেই যে এইগুলোই চাই। তারপর এক ঝটকায় হুডির পকেট থেকে কেচি বের করে কেচিটা শব্দে ঘুচার থেকে কেটে ফেললো চুলগুলো। হাতে নিয়ে এমন ভাবে দেখলো যেন বিশ্ব জয় করে ফেলেছে। চোখে মুখে আবার সেই তৃপ্তদায়ক হাসি রেখা। চুলগুলো পকেটে ঢুকিয়ে সমস্ত মুখে নিয়ে নেয়। তারপর সোজা উঠে দাঁড়ালো। কি গরম পড়েছে আজ! এত গরমে তো পতরাকের খুন করতে কষ্ট হয়, তাই না? সেই হুডিটা খুলে হাতে নিল। পরনে একটা সাদা রঙের শার্ট ছিল। শার্টের বুকের কাছে বোতাম খুলে হাঁটতে হাঁটতে সেখান থেকে চলে গেল। লাশটা যে কিছু না বলার প্রশ্নের উত্তরে অপেক্ষা করতে অপরের দাবি নিয়ে চলে গেল, তাতে তার কিছু যায় আসে না। সকালে এই লাশ নিয়ে বড় হুন্ডল বাঁধবে। জলদি বাড়ি ফিরে ঘুম দিতে হবে, নইলে সকালের খবরে ব্রেকিং নিউজটা শুনবে কি করে? মানুষটাকে জানতে হবে না একটা পতারকের শেষ পরিণতি কি ছিল। যাওয়ার সময় যে এক নাগালে গান গাইল, প্রেম ও আমার প্রেম ও আমার প্রেম, নেওয়াজ কঠিন। কেরানগঞ্জের জিয়ানজিয়ার অবস্থায় সেকেলে একটা জমিদার বাড়ি। যদিও এই বাড়ি দেখতে তেমন হলেও জমিদার বাড়ি নয়, এক সময় ইংরেজরা তৈরি করেছিল। দেশ ছেড়ে চলে যাওয়ার আগে নেওয়াজ বাড়ির পূর্বপুরুষ কিনে রাখে। তারপর সিদ্দিক নেওয়াজ বাড়িটাকে পুনর্বংশ করে এখানে বসতি স্থাপন করে। বুড়িগঙ্গার তীরে ঘেঁষে নেওয়াজের এই কুঠি। নেওয়াজের পুনরায় ঢাকার নামদামি বংশ। তাদের মশলার ব্যবসা আছে। দেশে বিদেশে নদীর পথে মশলা রপ্তানি করে থাকেন। পুরন ঢাকার নামি দামি আড়তগুলোর মধ্যে শতাংশ তাদের নিজস্ব। নেওয়াজ বাড়ির আসল কর্তা সিদ্দিক নেওয়াজ এই বয়সে এসেও একা হাতে সব সামলাচ্ছেন। ছেলে একটা আছে, তবে সে এখন থেকেও নেই। নিজের আপন বলতে একমাত্র নাতি প্রেম নেওয়াজ আছে, তবে সে তো মশাই বদমাজেরই হয়েছে একটা। বাইক নিয়ে ঘোরাঘুরি করে, এখানে সেখানে ঘুরে ফটোগ্রাফ করে। গিটার একটা নিয়ে রাত জেগে আড্ডা দেওয়া, এসব ছাড়া আর তার কোনো কাজই নেই। কই দাদার বয়সে হয়েছে, ব্যবসার হলে নিজে ধরবে, তা নয় করে উল্টো রাতে মদ খেয়ে বাসায় ফিরলে এই বুড়ো লোককেই সামলাতে হয়। তবে আর নয়, এবার একটা হেস্তনস্ত করতেই হবে। ভালো মেয়ে দেখে বিয়ে পড়িয়ে দেওয়া আগ পর্যন্ত এই মশাল লাইনে আসার পাত্র নয়। হয়েছে একটা বনে হায়নার। মুখ হাত দুটো সবার আগে চলে। বাচ্চা কাচ্চা না হলে নাতির এই স্বভাব বোধ হয় আর ঠিক হচ্ছে না। সংসারের পানি গায়ে পড়লে বকাটে সব ছাড়বে। সিদ্দিক নেওয়াজ সকাল সকাল উঠে চেঁচামেচি করেন। দৌড়ে আসেন তার মেয়ে হেতিজারা আগে রাজশাহী থাকতো। স্বামী মরেছে সেই ছোট মেয়েটার হওয়ার পর। শেষে এত অভাব অটটন দেখে সিদ্দিক নিজের কাছে এনে রাখেন। হেতিজার ঘরে দুটি ছেলে মেয়ে। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ হলেই হয়েছে বলে চলে। স্পেশাল ফোর্সের অফিসার। তার কথা বলার ভঙ্গি থেকে শুরু করে সবই আলাদা। বেশি কথা বলে না, তবে যা বলে তা কম কোথায়। এই বাড়িতে প্রেম নেওয়াজের ভক্তি থেকে পুরুষত্ব নেওয়ার ভক্ত বেশি। মেয়ের মায়ের লাইন দেখে দাঁড়িয়ে থাকতে দেখে বিয়ের কথা বলার জন্য। সরকারি চাকরিজীবী, তাও আবার ইন্টেলিজেন্ট স্পেশাল ফোর্সের অফিসার। ডাস্টিং লোক, মারাত্মক চাউনি, কোনোটার অভাব নেই তার। প্রত্যুষ নাস্তা টেবিলে বসেন। তার মাধ্যমিক জিজ্ঞাসা করলেন, কি রে প্রেম, প্রেম কোথায়? নাস্তা করবে না? সে তো রাত করে ফিরেছে, আমি ডেকে আনি ইচ্ছে। প্রেম মুখটা ভেঙচি কেটে ভেঙচিয়ে ভেমের ঘোরের দিকে গেল। নেওয়াজের এই এত সীমানায় বড় সীমানার মধ্যে দুটো বাড়ি, একটা নেওয়াজ কুঠি, অন্যটা হাউস অফ লাভ, একটা বাগান বাড়ি। প্রেমের 25তম জন্মদিনে দাদা তাকে বাড়িটা একেবারে নিজের নামে লিখে দিয়েছেন। এখন এখানে কম সেখানেই বেশি থাকে। হয় কাঠের তৈরি একটা বাড়ি, চারপাশে নিজের মতো করে সাজিয়েছে। বাড়িটা দোতলা, তবে বেশি বড় নয়। চারপাশটা কেমন যেন ভয়ানক ভয়ানক লাগে। প্রকটক দুপুর কিংবা রাতে বয়ে ওইদিকে মানুষ যেতেই চায় না। যদিও প্রেম তার ত্রিসীমানায় কাউকে যেতে দেয় না। রান্না থেকে ঘর করে কাজ করে নিজেই সামলায়। একবার দাদুর কাজের মেয়েকে রুমে পাঠিয়েছিল। সেই মেয়ে তো সকাল সকাল খালি গায়ে অপরে শুয়ে থাকা প্রেমকে দেখে প্রেমে
হাবুডুবু খেয়ে একেবারে শেষ। প্রেমকে কফি দিতে এসেছে নাকি প্রেমকে চোখের চোখ দেখতে এসেছে সে নিজেও ভালো করে জানে না। প্রেম খালি একবার হয়ে বলেছিল দেখাদেখি করে চোখের স্বাদ মিটাবে, তবে বাকিগুলো কাম। প্রেমময় তৃষ্ণায় তোমায় একটু তৃষ্ণাই করি, কোনটা দিয়ে শুরু করবো ডার্লিং? সেই মেয়ে ওই দিন নতুন কাজে এসেছিল, দুদিনও টিকতে পারেনি। প্রেমের সঙ্গে দেখা হলে কাম হিয়ার বলতে সে চোখ মেরে। মেয়ের আর সাহস হয়নি ওই বাড়িতে কাজ করার কিংবা আর প্রেমে হাবুডুবু খাওয়ার। প্রেমের ঘরে ঢুকতেই দেখলো প্রেম বিছানায় শুয়ে আছে, জুতাগুলো খুলেনি, গায়ে সাদা একটা। দেখে মনে হচ্ছে রাতে কত গুরুত্বপূর্ণ কাজ না করেই এসেছে। প্রেমের ইচ্ছে করছে প্রেমের ঘাড় ছুঁয়ে কালির চুলগুলো একটু হাত বুলিয়ে দিতে। সে মিটমিটিয়ে হেসে বলল, ওই প্রেম ভাই নাস্তা খাবে না? প্রেম নড়ে চড়ে বিরক্ত নিয়ে বলল, তোমার বাল খাবো, যাও নিয়ে আসো। একটু সুন্দর করে বললে তো সবে নিয়ে আসতে পারে। সুন্দর তোমার বলেও থেমে গেল প্রেম। তোকে না বলেছি আমার ঘরে আসবি না, এমন করো কেন? সকাল সকাল পীড়িতের পেঁচাল পারিস না তো, তোকে দেখলেই আমার মাথার রক্ত উঠে যায়। কেন সুন্দর লাগছে না? নতুন ফেসিয়াল দিয়ে মুখ ধুয়ে এসেছি, খালি ফেসিয়াল করলেই হয়? মুগি একটু ব্রেন ওয়াশ তো তোর দরকার আছে। প্রেমা আর অপমান নিতে পারছে না, রোজ রোজ এত অপমান আর মানা যাচ্ছে না। এই লোককে বিয়ে করে মানুষ বানাতেই হবে, কিন্তু সে তাকে বিয়ে করলে তো। প্রেমা গাল ফুলিয়ে উঠে পড়ে। সে যাওয়ার পরই প্রেম উঠে একটা সিগারেট ধরায়। দুর্বল আজকে লেট হয়ে গেল, জলদি ভার্সিটি যাওয়ার কথা ছিল। ওই শালের মুখ ধর্ষণ তার বাইকে যাওয়ার লিফট পাল্টিয়ে দিয়েছে। ওর ভিতরে এত আগুন কিসের? প্রেম আজ গলাটা চেপে বুড়িগঙ্গার পানি দিয়ে ওর আগুন নিভাবে। নাস্তা তো দূরে থাক, আর তীব্র মেজাজ খারাপ নিয়ে কারো সঙ্গে দেখা না করে প্রেম ভার্সিটিতে যায়। তখন ক্লাস চলছে পুরো দমে। প্রেমের হাঁটার গতি দেখে সবাই বুঝতে পারছে আজ কারোর ওপর তাল পড়বে। প্রেমের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আঙ্কুল। গুড় করে বলে রেখে মাথা খারাপ করে দেয় ছেলেটা। সেও আজ প্রেমের এই রূপ দেখে আন্দাজ করতে পারছে ভয়াবহ কিছু হতে চলছে। প্রেম সরাসরি তিশার ক্লাসরুমে গিয়ে পুরো জমজমাট ক্লাসের মাঝে এসে পকেট থেকে পিস্তলটা বের করে একেবারে তিশার কপাল বরাবর ধরে। তিশার মধ্যে কোনো রিয়াকশন দেয়নি। তাকে ভয় দেখানোর জন্য এত সন্ত্রাস খেলনাগুলি। সে ফোনটা বের করে প্রেমকে বলে, এই ভালো করে ধরো, চেহারাটা যেন এমনই গোন্ডা লাগে। এই শ্যামলা একটা ছবি তুলে দে তো, ইনস্টাগ্রামে পোস্ট করব। রীতিমতো তখন ক্লাসের পুরো চুপচাপ। স্যার নিজেও চুপসে আছেন। প্রেমের মেজাজ তখন আরো খারাপ হয়েছে। সে পুরো ক্লাসের মধ্যে তিশার গাল চেপে ধরে বলল, বান্দির বাচ্চা, তোর সাথে প্রেম ইতিমধ্যে করতে হয়। এই অঙ্কুল হলে রুমের চাবি দে তো, শালিকে বুঝিয়ে দেই পিস্তল আমার আসল না খেলনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বড়লোক স্বামী গল্পের 2 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। তিশা আর এই গন্ধের ইতিহাসের বিষয়টা বুঝতে সময় লাগলো না। তাকে এমন ঘাবড়ে যেতে দেখে প্রেম জিজ্ঞাসার দৃষ্টিতে তার দিকে তাকাতেই বলল, মানে আমি পুতুরের মধ্যে পড়ে গিয়েছিলাম। না হওয়া সতীনের জামাই ফারাজ এলহার কাছে একটা কল দেয়। কল দিয়েই কি বলবো, আমার ভাইয়া ওরফে সায়া, জানেন ভার্সিটির সিনিয়র প্রেম নাপডিম ওই ছেলেটা দিল আমায় খাইয়া। তিশা পারলে ব্রেন থেকে এই স্মৃতিগুলো ডিলেট দিত। ভার্সিটির প্রথম দিনটাই এমন জঘন্য হওয়া যায়, খুব কি প্রয়োজন ছিল? ওই ব্যাটা প্রেমিক ইঁদুর মারার ওষুধ খাইয়ে দিতে ইচ্ছা করছে তিশার। দুনিয়ার কোনো হ্যান্ডসাম ছেলে কি নেই তৃষাকে এই হাইপেট কলার থেকে বাঁচানোর জন্য? তবে একটু শান্তি তো লাগবে না? ওই প্রেমের হওয়া যে কিস করা তিশার, মানে তার বাইকের। সকালে যেই বাইকটা তাকে মুজুল ফেলেছিল, ওই বাইকের নাম্বারটা কেবল পিছ থেকে এক ঝলকো দেখেছিল। ওই কলার বাইকের নাম্বারের সঙ্গে মিলে যায়। তিশাকে চুমু দিতে বলা, তাই না? গায়ে গন্ধ বলে অপমান করা।